হবে ইনশাআল্লাহ। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে মাননীয় স্পিকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দেশের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে প্রতি অর্থ বছর কৃষি মন্ত্রণালয়ের বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। চলতি 2025-2026 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে মাননীয় স্পিকার। উক্ত বরাদ্দ হতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ বাবদ 401 কোটি 60 লক্ষ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার, এতে করে 25,22,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষি পণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষি পণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। মাননীয় স্পিকার, কৃষি গবেষণা উদ্ভাবনে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এই সকলের মাধ্যমে অধিক ফলনশীল, রোগ প্রতিরোধী এবং স্বল্পমেয়াদী নতুন জাতের ফসল উদ্ভাবনের উদ্যোগও সরকার গ্রহণ করছে। মাননীয় স্পিকার, বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিপেইড মিটার স্থাপন এবং সেচের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, মোবাইল অ্যাপ যেমন খামারি অ্যাপস ব্যবহার করে স্থানভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ, সার সহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রবিউল আউয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষি নির্ভরতাই আমাদের মূল। এই দেশকে উপলক্ষ করে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমরা যত উপকরণই দিই, যত ওষুধই দিই, বাংলাদেশে ধীরে ধীরে যে হারে জনসংখ্যা বেড়ে উঠছে, আজকে 20 কোটি লোকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জমির সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পায়নি। তাই মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করেন। আমি সয়েল টেস্টের ব্যাপারে বিভিন্ন যে জায়গায় যে কথা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের যারা তারেক রহমান যে নীতিমালা দিয়েছেন তাকে সাধুবাদ জানাই। আমি জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের গণ উন্নয়নের লক্ষ্য নিয়ে যিনি কাজ করছেন, বিশেষ করে কৃষি নির্ভরতা, তাকেও ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যে নীতিমালা উনি প্রয়োগ করেছেন সেই ক্ষেত্রে উনি এখানে মাননীয় সদস্য, প্রধানমন্ত্রী যে উত্তর দিলেন এই প্রেক্ষিতে কোনো প্রশ্ন আছে কিনা সেটা সরাসরি বলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাটির উর্বরতার ক্ষেত্রে কোনো সয়েল টেস্টের মাধ্যমে যদি
কিছু করা যায় সেই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পর্ক প্রশ্নের জন্য ধন্যবাদ। মাটির উর্বরতা বৃদ্ধির একটি পরিকল্পনা সরকার গ্রহণ করছে। আপনি জানেন যে বিভিন্ন স্পিকার, কেমিক্যাল সার ব্যবহার করার ফলে আমাদের অনেক জায়গায় মাটির উর্বরতা কমে গিয়েছে এবং সেই জন্যই মাটির বিভিন্ন বিষয় টেস্ট করার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি, দেশে প্রচলনটা তৈরি করতে চাচ্ছি, যাতে করে সারের খরচও কমে এবং মাটির যে উর্বরতা শক্তি সেটি নষ্ট না হয়। এবং একই সাথে আরেকটি বিষয় আছে, বিভিন্ন জায়গায় মাটির যে উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে চুনের ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব, রাসায়নিক যে ক্রিয়াটি থাকে সেটিকে নিউট্রিলাইজ করা সম্ভব, সেই উদ্যোগও গ্রহণ করছে সরকার। ধন্যবাদ। মাননীয় সদস্য মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই, কৃষি, কৃষক, কৃষি শ্রমিক, কৃষি বাংলাদেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড। কৃষকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কৃষক কার্ড চালু করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। কৃষি শ্রমিকদের জন্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। কৃষি শ্রমিক যারা আছেন, আমি বলেছি আমার মূল বক্তব্য উপস্থাপনের সময় আমি বলেছি যে প্রান্তিক কৃষক যারা আছেন তাদেরকে আমরা এই কৃষক কার্ড সহায়তার মধ্যে নিয়ে এসেছি এবং প্রান্তিক কৃষক বা একদম ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদেরকে সহায়তা যেটা আমরা দিচ্ছি সেইটার ভেতর দিয়েই আমরা কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আমরা সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করব। তাদেরকে যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা যেই অর্থনৈতিক সহযোগিতা করছি সেখান থেকেই একদম শ্রমিক যারা আছেন তারাও সেই সহযোগিতার অংশীদার হবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 19, কুমিল্লা 9 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তরদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার তারকা চিহ্ন প্রশ্ন নং 19 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, একটি উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল বাংলাদেশ গড়িয়া তুলিতে বর্তমান সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করিয়াছে কিনা, এবং খ, ক প্রশ্নের উত্তর যদি হ্যাঁ সূচক হয় তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম যে শব্দ দুটি ব্যবহার করেছেন, উন্নত ও মর্যাদাশীল, অবশ্যই আমরা নির্বাচনের আগে জনগণের সামনে একটি ম্যানিফেস্টো উপস্থাপন করেছিলাম এবং সেই ম্যানিফেস্টোর মূল লক্ষ্যই ছিল একটি উন্নত এবং সমৃদ্ধশীল বাংলাদেশ, উন্নত, সমৃদ্ধশীল, মর্যাদাশীল বাংলাদেশ গঠন করার, এবং সেটির জন্যই বাংলাদেশের মানুষ এই ম্যানিফেস্টো গ্রহণ করেছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
এছাড়া সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনর্খননের কার্য ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি উন্নয়নে কৃষকদের জন্য কৃষক কার্ড, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও গির্জা চার্চে কর্মরত ধর্মীয় গুরু ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ সহ ইত্যাদি। এছাড়াও সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা এবং এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর জানার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি ধন্যবাদ সহ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্পূরক প্রশ্নটি হল, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, প্রাথমিক বিদ্যালয়ের 2 লক্ষ শিশুদের বিনামূল্যে স্কুল ড্রেস কবে থেকে বিতরণ শুরু হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সহ আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই উত্তরটি দেবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্ন করেছেন কবে থেকে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অর্থ বছর থেকেই এই কাজটি শুরু করার জন্য। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই যে আমরা যেহেতু উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেহেতু আমরা কৃষি নির্ভর দেশ হওয়ার কারণে আজকে কৃষকের সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আমি ইতিমধ্যে বিগত 2 মাসে সরকারের যে কৃষি প্রণোদনা দেওয়া হয় সেই প্রদান অনুষ্ঠানে আমি 4টা অনুষ্ঠানে থেকেছি। আমি খেয়াল করে দেখেছি যে সেখানে একজন কৃষক এই প্রণোদনা নেওয়ার জন্য যখন উপজেলা সদরে আসে তখন তাকে, আমার ক্ষুদ্র একটা জেলা, ছোট জেলা, সেখানে তাকে 22 কিলোমিটার পথ, 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে এসে নেওয়া লাগে। আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনার কত টাকা খরচ হয়। তো একজন বললেন যে আমার 400 টাকা বাড়ি থেকে আসা যাওয়ার জন্য খরচ হয়। কিন্তু হিসাব করে দেখা যায় যে গ্রুপ ভিত্তিক যে বীজ প্রদান করা হয় বা সার প্রদান করা হয় তার দাম কোনো সময় 200 বা 300 টাকা। একজন লোক কৃষক ওই গ্রাম থেকে উপজেলা সদরে এসে এই কৃষি প্রণোদনা সংগ্রহ করতে যে তার যে 400 টাকা খরচ হয় এবং একদিনের শ্রমের মূল্য
আরও 700 টাকা তার সারাটা দিন এখানে সংগ্রহ করতে ব্যয় হয়, তাহলে একজন কৃষকের জন্য নিশ্চয়ই এটা কোনো সুবিধার বিষয় নয়। সেজন্য আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে কৃষকের এই প্রণোদনা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অতি দ্রুত ইউনিয়ন ভিত্তিক এটা তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে পরিকল্পনা কি সেটা জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন কৃষক যে প্রণোদনা, হ্যাঁ আপনার কথাটি সঠিক, অনেক ক্ষেত্রে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। সেজন্যই কিন্তু আমরা কৃষক কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, তাহলে আর কৃষককে 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না, সেটি তার কাছে সরাসরি পৌঁছে যাবে কৃষক কার্ডের মাধ্যমে। এবং আমরা কৃষক কার্ডটি এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। সে সেই দোকানে গিয়ে তার কার্ডের মাধ্যমে তার জন্য বরাদ্দকৃত যেই সহায়তা আছে সেটি সে নিতে পারবে। আমরা সেই ব্যবস্থা থেকে ইনশাল্লাহ আগাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 20 মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2 উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আই এম ভেরি সরি, আমার গলার অবস্থা ভালো নয়, তারপরেও আমি বলছি, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি পরিবার ও জনস্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার কি উদ্যোগ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই, স্লিপ অফ টাং। একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটি প্রাথমিক বিদ্যালয় হবে। এবং মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এরপরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। মাননীয় স্পিকার, পরিবার এবং জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময় উপযোগী জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে। এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা শিশু স্বাস্থ্য সেবা, প্রসব পর্ব সেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব, প্রসব পরবর্তী সেবা, পুষ্টি সেবা প্রদান সহ নানাবিধ সেবা দিয়ে আসছে। এর বাইরেও স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও পরিবার সম্মেলন, কাউন্সেলিং, গণমাধ্যমে প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরী পরিচর্যা, বাল্য বিবাহ রোধ, 20-এর আগে সন্তান ধারণ না করা, এক সন্তান থেকে পরবর্তী সন্তান ধারণের ভেতর ইন বিটুইন 2 থেকে 3 বছর বিরতি দান, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা, টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য তথ্য বাতায়ন এবং মৌসুমি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় স্পিকার, এছাড়াও স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত নলকূপ সমূহে আর্সেনিকযুক্ত নলকূপে লাল রং এবং অন্যদিকে আর্সেনিক মুক্ত নলকূপে সবুজ রং দ্বারা চিহ্নিত করে তা জনগণকে পান করা সহ সকল কাজে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়। পানি এবং স্যানিটেশন টেকসই ব্যবহার নিশ্চিত ও সচেতনতা সৃষ্টি করার জন্য পৌরসভাসমূহে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন কর্মশালা, উঠান বৈঠক ইত্যাদি গ্রহণ করা হচ্ছে। প্রতি বছর নিয়মিতভাবে অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস, 22শে মার্চ বিশ্ব পানি দিবস পালন সহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্যবিধি লালনের জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। মানে স্পিকার, এটি হবে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়াও মানব বর্জ্য সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার এবং কঠিন বর্জ্য উৎসে পৃথকীকরণ, সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার করা হচ্ছে। পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পালন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবহার এবং নিয়মিত সেফটি ট্যাঙ্ক পরিষ্কারকরণে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সবিনয়ে জানতে চাই, আরবান এলাকায় অনেক নতুন ভবন ব্যবহার হয় না, এগুলি স্বাস্থ্যসেবা খাতে নিয়ে ভবনগুলো ব্যবহারের উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শহর এলাকায় যে আবাসন বিল্ডিংগুলোর কথা আপনি বলেছেন, মাননীয় স্পিকার, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এইরকম প্রায় 200-র মতন বিল্ডিং ছিল যেগুলোর কোনো ব্যবহার ছিল না। বিল্ডিংগুলি কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। এবং মাননীয় স্পিকার, ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন। হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এখন এই মুহূর্তেও আজকে চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র, বিশেষায়িত ইনস্টিটিউট, সেটি সহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে এই হাম শনাক্ত করতে সকল ইনস্টিটিউটকে এবং চিকিৎসা কেন্দ্রকে ঢাকায় পাবলিক হেলথ কেন্দ্র, ন্যাশনাল পোলিও অ্যান্ড রুবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এই মুহূর্তে টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি বলেছেন, যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম,
দেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে দেয়, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন যে টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়, 3টি টেস্ট করা যায় একটি কিট দিয়ে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানে শেষ হলো। দিনের কার্যসূচি ভিত্তিক অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। ইয়েস, মাননীয় চিফ হুইপ। সকল মাননীয় সদস্যদের অধিকার রক্ষার কারণে আমি একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, তা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংসদে উপস্থিত আছেন, একটি বিষয় আমাদের সকল সংসদ সদস্যদের যেটি একটি জানার বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে একটু দৃষ্টি দেবেন। এই কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে সারা বাংলাদেশের সর্বত্র যে সার প্রয়োগের যে ডিলার নিয়োগ করা হয়েছে, সেই ডিলার এখনও বাস্তবে বহাল তবিয়তে আছে এবং সেই ডিলারদের মাধ্যমে এটা সকল মাননীয় ফ্যাসিস্ট আমলে যে ডিলার নিয়োগ করা হয়েছে, এইটা মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন ইতিমধ্যে। কাজে এই ব্যাপারে আমরা চাই যে এখন ডিলার যারা বিগত দিনে ছিলেন তারা অনেকে সার উত্তোলন করেন না এবং আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কাজে এটা কোনো বিধিতে নাই। এটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওই সময় করি নাই, না প্রশ্নোত্তর পর্বে করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী সামনে আছেন, এটা সকল হাউজের সকলেরই বোধহয় এটা প্রত্যাশা। সেই ডিলার নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ করা হোক, যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয় এবং কৃষকরা রিয়েলি ন্যায্য মূল্যে সার পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রশ্ন করতে চাই না, মানে এটা তার কাছে একটা সাজেশন চাই, এরকম কী করতে পারেন তিনি সকল দেশের জন্য। মাননীয় চিফ হুইপ, প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দানের পর্ব শেষ, সুতরাং এখন আর এটার কোনো সুযোগ নাই। তবে বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে এ ব্যাপারে আপনি কি উত্তর দিতে চান? তবে এটা আজকের এর মধ্যে আসবে না, প্রশ্নোত্তরের মধ্যে আসবে না, তবুও সংসদ নেতা হিসাবে আপনি একটা বক্তব্য রাখতে পারেন। আমি সংসদ নেতা হিসাবে এটি সংক্ষেপে বলতে চাই। সংসদ নেতা হিসেবে বিধির বাইরে, এটা আমি সংসদ নেতা হিসেবে এটার উত্তর দিতে চাইছি। মাননীয় চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন ওনার বক্তব্যটি উপস্থাপন করেন, আমি খেয়াল করেছি মোটামুটি পুরা সংসদ বিষয়টিকে ওয়েলকাম করেছেন। এই ব্যাপারে যদি পুরা সংসদের সম্মতি থাকে, নিশ্চয়ই সরকার দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ। ইয়েস, মিস্টার আবুল হাসনাত আবদুল্লাহ, মাননীয় সদস্য, কিছু বলবেন? ব্যক্তিগত কৈফিয়ত বলুন, সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই একটা কমিটমেন্ট দিয়েছে, বহুদিনের প্রচলিত যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং গতকাল এই বিষয়টিকে সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যেটি আজকে বিভিন্ন মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে যেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না এবং প্লট এই সুবিধাটি যেটা আমরা নিব না,
এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না, কারণ আমাদের এই সংসদ সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যে 70,000 টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেনটেন্সের জন্য 70,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবে ঠিক ততদিন এমপি শেষ, তারপরে হচ্ছে গাড়িটি আবার সরকার ফিরিয়ে নিবে। সেটির জন্য হচ্ছে আজকে এখানে দাঁড়ানো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টি ইতিপূর্বে ক্লিয়ার করা হয়েছে এবং আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি দেশবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 79টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, কলিমুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ 5, মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 1, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1, মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর 4, মোহাম্মদ মসিউদ্দিন ফরিদ, যশোর 2, রুবিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4, মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, খন্দকার আবু আশফাক, ঢাকা 1, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মুন্সি রফিকুল আলম, ফেনী 1, মোহাম্মদ ইকরামুল বারী, টিপু, নওগাঁ 4, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু, নাকর 2, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, মোহাম্মদ আনিসুর রহমান, মাদারীপুর 3, আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1, এস কে আজিজুল বারী, খুলনা 4, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, মোহাম্মদ শামসুর রহমান, শিমুল বিশ্বাস, পাবনা 5, মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2, মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1, মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5,
মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা 2, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ চট্টগ্রাম 2, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল শেরপুর 3, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, মোহাম্মদ রবিউল আওয়াল টাঙ্গাইল 6, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেয়াজ অনুযায়ী নোটিশ জানা সদস্যদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মোট 30 জনের মধ্যে যতক্ষণ বক্তব্য রাখা সম্ভব 30 মিনিটের মধ্যে ততজন সদস্যই বক্তব্য রাখবেন। আজকে নোটিশ গ্রহণ করা হলো না, কারণ ইতিমধ্যে 29 তারিখ পর্যন্ত আমরা সব নোটিশ ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছি, আর নোটিশ গ্রহণ করার সুযোগ নাই। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার বিষয়টা হচ্ছে যে আমি একজন প্রবাসী ছিলাম এবং প্রবাসে বৃহত্তর আন্দোলন করেছে প্রবাসীরা। আমাদের আজকের সংসদ লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, সেইখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা প্রবাসে আন্দোলন করেছি। এবং প্রবাসীরা প্রবাসীরা বিদেশে আন্দোলন করেছে, তাদের আত্মীয় স্বজন এবং প্রবাসীদের ঘরবাড়ি দখল করে গত ফেসিস্ট সরকারের বিভিন্ন এমপি, মন্ত্রী, মেয়ররা এবং তাদের মেম্বাররা, চেয়ারম্যানরা দখল করে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী একজন প্রবাসী বান্ধব। আমরা চাই যে তাদের বিষয়টা, তাদের ঘরবাড়ি কীভাবে ফিরে পায়। এখন পর্যন্ত সেই ফেসিস্টরা তাদের দাপটের সহিত, মাননীয় স্পিকার, তারা এই দেশে বিভিন্ন সেক্টরে তারা এখন পর্যন্ত সেইখানে বসে আছে। এবং আমি সিলেটের বিষয়টা, আমাদের লিডার অফ দি অপোজিশন উনিও সিলেটের, এবং উনিও জানেন অনেক ইস্যু প্রবাসীদের ঘরবাড়ি দখল করে আছে। আমি সিলেট সহ সারা বাংলাদেশের প্রবাসীদের এই ঘরবাড়ি এবং তাদের ব্যবসা বাণিজ্য দখল ফেরতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টারের কাছে আমার। মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে আপনার মাধ্যমে মহান সংসদে যে বিষয়টা উত্থাপন করতে চাই, সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে মাত্র 3টা আলিয়া মাদ্রাসা আছে সরকারি, অথচ বাংলাদেশে এই মুহূর্তে সরকারি কলেজের সংখ্যা 708, স্কুল অ্যান্ড কলেজের সরকারি সংখ্যা হচ্ছে 63, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 628, সরকারি আলিয়া মাদ্রাসা আছে শুধু ঢাকা আলিয়া, সিলেট এবং বগুড়াতে, এছাড়া আর কোথাও সরকারি আলিয়া মাদ্রাসা নাই। বাংলাদেশে এই মুহূর্তে মাদ্রাসার সংখ্যা 9300, কামিল, ফাজিল, আলিম এবং দাখিল ধরে বাংলাদেশে এই মুহূর্তে 28 লক্ষ ছাত্রছাত্রী মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র এবং ছাত্রী প্রায় সমান, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রীদের সংখ্যা অনেক বেশি।
আমি আজকে এই মহান সংসদে বলতে চাই যে বাংলাদেশের যে আধুনিক শিক্ষার ক্ষেত্রেও আলিয়া মাদ্রাসা পিছনে নাই, এবং বাংলাদেশে যদি আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দেখি, আমরা মেডিকেলে দেখি, সকল জায়গায় দেখা যাবে আলিয়া মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট তারা সেখানে করছে। দেশ এবং জাতির উন্নয়নের জন্য তাদের যে অবিস্মরণীয় অবদান আজকে রয়ে গেছে। আজকে যদি মহান সংসদে দেখা যায়, আমি নিজের ব্যাকগ্রাউন্ড একজন মাদ্রাসার ছাত্র, দেখা যায় অনেকেই আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করেছেন। কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে, মাননীয় শিক্ষামন্ত্রী উপমন্ত্রীও নাই, আমি শিক্ষামন্ত্রীকে বা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের কমপক্ষে প্রতিটা জেলায় একটি মাদ্রাসা সরকারিকরণের মাধ্যমে এদেশের ছাত্রছাত্রী যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, লেখাপড়ার জন্য আরও ভালো কিছু করতে পারে, তার যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচিত এলাকা 47 নওগাঁ 2 পতিতলা এবং ধামরাট ভোটার সহ সকল জনগণকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মূল্যবান আমানতের বিনিময়ে তাদের সুখ দুঃখে কথা বলবার জন্য তারা আমাকে সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার বিষয়বস্তু ছিল কৃষির উপরে। কৃষি নিয়ে আজকে সংসদে অনেক কথা হয়েছে, আমি সেই কৃষির উপরে আবার নতুন করে বলতে চাই। আমার নির্বাচনী এলাকা সম্পূর্ণ ধানের এলাকা, এবং গতকাল থেকে আজ পর্যন্ত আমার কাছে কমপক্ষে 20 জন কৃষক মোবাইল করেছেন। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে আমাদের বড় মৌসুমে তারা ধানে জমিতে সেচ প্রকল্পে ব্যাপক ব্যাঘাত ঘটতেছে, এবং কিছু কিছু যারা উঁচু জমি সেই সব জমিতে আমাদের পানি না থাকার কারণে ধান প্রায় পুড়ে যাওয়ার মতন একটা মাটির প্রকোপ সৃষ্টি হয়েছে। আমি আজকে এই মহান সংসদে আপনার মাধ্যমে বলতে চাই, এই 54 বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব কথাবার্তা, যেসব আলাপ আলোচনা এই সংসদে হয়, এটি বাস্তবে প্রতিফলন খুব কম দেখা যায়। আমি নিজে একজন কৃষক, আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক, আমার দাদার বাবা কৃষক ছিল। 4 পুরুষ ধরে আমি কৃষিকাজ করে আসছি। কৃষি পণ্য যেসব আছে, বিশেষ করে ধান, আলু, পেঁয়াজ, এইসব জিনিসের ন্যায্য মূল্য এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছেন না। এখানে যা আলোচনা হয় এটি প্রকৃতপক্ষে কৃষকের দোরগলায়, এটি যেন সুষম বন্টন এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, এটি আমার কথা। পাশাপাশি কৃষকদের সার তারা সুষ্ঠুভাবে বন্টন পায় না। যখন সারের প্রয়োজন হয় তখন সার পাওয়া যায় না, যখন সার প্রয়োগের সময় শেষ হয়ে যায় তারপরে সার আসে। সিন্ডিকেটের মাধ্যমে এই যে সারের যে সৃষ্টি, এইসব থেকে দূর। মোহাম্মদ কলিমউদ্দিন আহমদ, সুনামগঞ্জ 5। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় আলোচনা করা প্রয়োজন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী এলাকা। ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য ব্যবস্থার বিশাল অঞ্চলের জনগণের প্রাণকেন্দ্র। এখানে একটি ডিগ্রি কলেজ, 2টি হাই স্কুল, বেশ কয়েকটি ব্যাংক, 10টি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল বাজার এখানে অবস্থিত। হাজার হাজার জনগণ, ছাত্রছাত্রী নিয়মিত এখানে যাতায়াত করেন। অথচ এই গুরুত্বপূর্ণ এলাকার আশেপাশে অঞ্চলের যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি সহ অন্যান্য সুবিধা এখনও চালু করা সম্ভব হয় নাই। এই গুরুত্বপূর্ণ অঞ্চলের গোবিন্দনগর গ্রামে এবং দিগলি গ্রামের নদী ভাঙ্গনের কবলে ব্যাপকভাবে বিপর্যস্ত জনগণ। সুতরাং আমি এই মহান জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতে চাই, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা গোবিন্দগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে এই উন্নয়নকে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমি
জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিস্থিতি। উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ সরকার যখন 1772 সালে মাত্র 18টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি। এবং ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদীবন্দর। কিন্তু বর্তমানে এই অঞ্চলের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান, সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ সম্মুখ সারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার। অথচ এই অঞ্চলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ সালাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক, প্রখ্যাত চলচ্চিত্রকার নির্মাতা শহীদ জহির রায়হান, বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই অঞ্চলটি। এমত অবস্থায় বৃহত্তর নোয়াখালী সামগ্রিক উন্নয়ন এবং মাননীয় সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। জনাব মোহাম্মদ মাননীয় মশিউর রহমান খান, বাগেরহাট 1, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার আপামর জনতা, যারা এমন একটি আসন থেকে আমাকে নির্বাচিত করে আজকের এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। স্বাধীনতার পর 54 বছরে এই আসন থেকে ফ্যাসিবাদ ছাড়া অন্য কোনো দল থেকে কখনো কোনো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হতে পারেনি। সেজন্যে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন এরকম একটি আসন থেকে আমাকে নির্বাচিত করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার আসনের সর্বস্তরের মানুষকে এজন্য আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাকে এখানে হাজির করে দিয়েছেন। আমি 71 বিধিতে একটি নোটিশ দিয়েছিলাম 3টি উপজেলা নিয়ে আমার এ আসন গঠিত, ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারী। এখানে সুপেয় পানির এত বেশি অভাব, যেটা মাননীয় এসজিআরডি মন্ত্রী, আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি। পাশেই মধুমতি নদী, যেখান থেকে সুপেয় পানি আমার 2টা উপজেলার উপর দিয়ে খুলনায় গিয়েছে। সেখান থেকে যদি সেই পানির লাইনটা এক্সটেনশন করা যায় তাহলে। মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার উত্থাপিত বিষয় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা সদরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা হলো হাতে কলমে বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে, যা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি বিভিন্ন শাখায় কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলে, সরাসরি চাকরির সুযোগ তৈরি করে। এই জন্য দেশের বাস্তব প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার সময়ের দাবি বলে আমি মনে করি। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার পটিয়ার সাবেক মহকুমায় একটি বৃহৎ জনপদ। এমন অবস্থায় পটিয়া উপজেলার দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার জনগণের দীর্ঘদিনের দাবি। অতএব জরুরি জন গুরুত্ব সম্পন্ন বিষয় চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলা সদরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জরুরি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমাদের যাতায়াত ব্যবস্থার, ঢাকা থেকে কিশোরগঞ্জ, ঢাকা থেকে পাকুন্দিয়া, কটিয়াদি যাতায়াত ব্যবস্থার, সেই রাজেন্দ্রপুর থেকে আমাদের পাকুন্দিয়া, কটিয়াদি এবং কিশোরগঞ্জ, এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিশোরগঞ্জ জেলার এবং নেত্রকোনা এবং ময়মনসিংহের একটা অংশের মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করে এবং এই কটিয়াদি, পাকুন্দিয়া কৃষি নির্ভর এলাকা এবং এখানে প্রচুর সবজি উৎপাদিত হয়। এই পরিবহনের জন্য এই রাজেন্দ্রপুর থেকে কটিয়াদি পর্যন্ত রাস্তা এত সরু এবং এত আঁকাবাঁকা যে সেখানে ড্রাইভার আছে, মানে স্পিকার, গাড়ি চালাতে পারে না। আমরা ঢাকা শহরের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও যে কিশোরগঞ্জের সীমানা হলো গাজীপুরের সাথে, এই গাজীপুর পার হয়ে আমাদের কিশোরগঞ্জ ঢাকা আসতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যায়। আমার সেই এলাকার মানুষের জন্য, যে যারা এখানে ঢাকায় চাকরি করে, যারা ঢাকায় ব্যবসা করে, রাস্তাটা যদি প্রশস্ত করা হয়, 4 লেন করে দেওয়া হয়, তাহলে এই কিশোরগঞ্জ থেকে আমাদের চাকরিজীবীরা তারা সহজেই ঢাকায় চাকরি করে তারা আবার দিনে দিনে বাসায় ফিরতে পারবে, ব্যবসা করে ফিরতে পারবে, বিভিন্ন পণ্য তারা পরিবহন করে, ব্যবসার কাজ করে তার দ্রুত তাদের নিজ বাড়িতে যেতে পারবে। আমার সেই রাস্তাটিকে অতি দ্রুত 4 লেন বিশিষ্ট করার জন্য এবং প্রশস্ত করার জন্য আমি মাননীয় সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর 2 ধারে বাঁধ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মহারশী নদী ঝিনাইগাতীবাসীর দীর্ঘদিনের সমস্যা। যখন ওই বন্যা ও পাহাড়িয়া ঢল আসে তখন এই নদী আগ্রাসী হয়ে ওঠে। নদীর এই 2 পারের ফসলি জমি, ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, এমনকি ঝিনাইগাতী বাজার পানির নিচে তলিয়ে যায়। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই নদীর 2 ধারের বাঁধ নির্মাণ করা খুবই প্রয়োজন। যেহেতু বন্যা সন্নিকটে, আপাতত যে জায়গাগুলি বাঁধ ভেঙে গেছে সেই জায়গাগুলি জরুরি ভিত্তিতে বন্যার পূর্বের বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে আমি আজকের এই বিষয়টি উত্থাপন করলাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1।
ধন্যবাদ মাননীয় স্পিকার। অপরাধ বন্ধ এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান বৃদ্ধি করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অপরাধ সংগঠিত হচ্ছে এবং অপরাধীরা সেখানে লুকিয়ে থাকে। যদি প্রতিদিন থানা থেকে পুলিশ যে অভিযান বের করে সক্রিয়ভাবে তাদেরকে সেই সব জায়গায় পাঠানো হয়, তাহলে অপরাধীও ধরা পড়ে, অপরাধও বন্ধ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যারা অভিযানে যায়, পুলিশের মধ্যে কিছু ভালো লোকও আছে, আবার এমনও আছে দেখা যায় যে ওখানে গিয়ে মোবাইল টিপে অথবা তাদের সাথে খাই খাতির করে যারা অপরাধ করেছে। সেই জন্য সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি উদ্যোগ নেন যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে পুলিশের অভিযান হবে। মাননীয় স্পিকারের এ ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনের আগে তানোরের একটা গ্রামে একই পরিবারে তার পিতাকে মারা হয়েছে, তার সন্তানকে মারা হয়েছে এবং ওই ছেলের মাকেও মারা হয়েছে। 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলো, সেখানে মামলা দায়ের করা হয়েছিল। এ পর্যন্ত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি এবং তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। অথচ ওই এলাকায় মানে যে পরিবেশ হওয়া উচিত ছিল পুলিশের অভিযান চালাইলে সেটা করা হয়নি। এজন্য আমার শুধু একটা এলাকা না, বিভিন্ন জায়গায় এই ধরনের আছে। তো যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি যদি দেশের আইন শৃঙ্খলা ইত্যাদি বৃদ্ধি করতে চান এবং বিশেষ করে যারা চাঁদাবাজ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সবাইকে অ্যাক্টিভলি ধরার যদি নির্দেশ দেন, আমি আশা করি বাংলাদেশ। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় তথ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দেরকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে অনেক অসঙ্গতি আছে। মাননীয় স্পিকার, বর্তমান যে জেনারেশনটা চলছে, আমাদের ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি দরকার। মাননীয় স্পিকার, উদ্দেশ্যমূলকভাবে অসঙ্গতি আছে। মাননীয় স্পিকার, দেখুন বিষয়টা কীরকম, আমরা ইশতেহার বাস্তবায়ন করব আর বাজারে ন্যারেটিভ আছে যে এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, এখানে এতগুলো দাড়ি টুপির মধ্যে আমাদের এখানে আলাদা করে বারবার ধন্যবাদ আসার কথা ছিল। এটা অনেক বড় একটা ঘটনা মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে যদি যোগ সাজস না করা যায় অনেক সমস্যা। মাননীয় স্পিকার, এই জেনারেশনকে বোঝানো হচ্ছে ভুল। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অক্ষরে অক্ষরে পালনের জন্য দাঁড়িয়ে আছি, অথচ এই অবৈধ আরোপিত আদেশ নিয়ে সারাক্ষণ কথা হচ্ছে মাননীয় স্পিকার বাজারে বাজারে। সেই তারা ভরা রাতে আমরা অনেক চেষ্টা করেও পারিনি বোঝাতে এই জুলাই সনদের কথা। অনেক বিতর্ক হয়েছে মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন শুধু এই অবৈধ আরোপিত আদেশের কথা। সেদিন রাতে আসলেই তারা ছিল মাননীয় স্পিকার, পরের দিন ওয়াকআউটের পরে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র কি সিজদা দেয়? তাহলে রাষ্ট্রভাষা কি আর রাষ্ট্র ধর্ম কি? মাননীয় স্পিকার, অধিকাংশরা যেটা করে সেটাই হলো রাষ্ট্রভাষা। এই কারণে অন্য ভাষা অন্য ধর্মকে খাটো করা হয় না। মাননীয় স্পিকার, গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই 2-1 মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না। মাননীয় স্পিকার, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোকসে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, সবাইকে ফ্যাক্ট এবং ন্যারেটিভকে কানেক্ট করে সবাইকে বুঝাতে হবে মাননীয় স্পিকার। তা না হলে ঘটনা কি, এই যে মাননীয় স্পিকার সংসদ ক্যাফেটেরিয়াতে খেতে গিয়েছি, খাবার তুলছি, একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে বিরোধী দলের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। চেহারা দেখলে যে বিরোধী দল বোঝা। মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী আসনের জনগণকে। মাননীয় স্পিকার, আমার যে নির্বাচনী আসন সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস, দুদিকে 2টি নদী প্রবাহিত এবং 2টো নদীর 2 ধারে 2টি চর ইউনিয়ন এবং 6টি আংশিক চর ইউনিয়ন নিয়ে গঠিত। মাননীয় স্পিকার, এই চর ইউনিয়নগুলোতে এবং চর অঞ্চলগুলোর মধ্যে চলাচলের মধ্যে যেমন রাস্তা একেবারেই নেই, তেমনি পৌরসভা সহ বাকি যে ইউনিয়নগুলি আছে মাননীয় স্পিকার,
এখানে 1170 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 270 কিলোমিটার পাকা রাস্তা। যে 270 কিলোমিটার পাকা রাস্তা মাননীয় স্পিকার, এগুলো আবার এখন চলাচলের অনেকটা অনুপযোগী। এজন্য মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ, উনি যদি একটি বিশেষ দৃষ্টি দেন, যেখানে মাত্র 21% রাস্তা পাকা, এখনও 79% রাস্তা হলো কাঁচা এবং চলাচল অনুপযোগী। সাথে সাথে মাননীয় স্পিকার, গত ইন্টারিম সময়ে বাংলাদেশের স্বল্পোন্নত 10টি থানার গ্রামীণ অবকাঠামো বিনির্মাণের জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। এই প্রজেক্টে সৌভাগ্যক্রমে আমাদের উলিপুর থানাটি অনুন্নত হওয়ার কারণে 103 কোটি টাকার একটা বরাদ্দ পেয়েছিল। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই 103 কোটি টাকার অনুকূলে আমাদের থানা থেকে আমরা 70 কিলোমিটার রাস্তা পাকা হওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় যদি এটি পাশ করে দেয়, তাহলে অন্তত আমাদের যেমন 70 কিলোমিটার রাস্তা পাকা হবে, তেমনি আমাদের যে অন্যান্য কাঁচা রাস্তাগুলি আছে অথবা যে পাকা রাস্তাগুলি চলাচল অনুপযোগী আছে, এই রাস্তাগুলো মেরামতের জন্য যদি ওনারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য শামীম কায়সার একটু আগে বক্তব্য রাখলেন, আমি কি ঠিক বুঝতে পারলাম কিনা, এই সংসদের ক্যান্টিনে কি বিরোধী দলের সদস্যদেরকে ফ্রি খাওয়ানো হয়? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একদিন তাদের সম্ভবত একটা ফিস্টের ব্যবস্থা ছিল, তো আমি যখন খাবার নিতে গিয়েছি মাননীয় স্পিকার, তখন আমাকে একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে খাবারের ব্যবস্থা করা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি না থাকলে পারসেপশন তৈরি হয়, এই পারসেপশনটা ভুল দিকে না যায়, এই জন্য মাননীয় স্পিকার আমাদের। কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনী বিষয় বগুড়া থেকে সারিয়াকান্দি যে রাস্তা, এই রাস্তাটি অত্যন্ত যানজট নিরসনকল্পে এই রাস্তাটি দ্রুত 4 লেনে উন্নতি করে সারিয়াকান্দিতে একটি বাইপাস নির্মাণের জন্য আমি 71 এই সংসদে জনগুরুত্বপূর্ণ বিধায়ক উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সড়কটি শুধু বগুড়া জেলার জন্যই নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সারিয়াকান্দি অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীকে কেন্দ্র করে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই এলাকায় ভিড় জমায়। পাশাপাশি এই পর্যটনকে ঘিরে সারিয়াকান্দি উপজেলায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। পার্শ্ববর্তী জামালপুর জেলা অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত এই এলাকার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। ফলে এই অঞ্চলটি এখন পর্যটন ও ব্যবসার একটা সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কটির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। সড়কটির বর্তমান অবস্থা ও প্রস্থ যানবাহনের চাপের তুলনায় একেবারে অপ্রতুল। এর ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং জনগণের মূল্যবান সময় অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই সংসদে এই বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি রাস্তাটি 4 লেন করে গাবতলী এবং সারিয়াকান্দিতে 2টি বাইপাস নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। একজন মাননীয় সদস্য আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে 71 বিতে প্রশ্ন করছি, সুযোগ পাচ্ছি না, এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে, তো অনেক সিরিয়াল ব্রেক করে তাকে একটা সুযোগ দিতে চাই যাতে তার সুনাম তিনি পুনরুদ্ধার করতে পারেন। সাইফুল আলম, ঢাকা 12। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার এই সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুশি হয়েছেন। তো
মাননীয় স্পিকার, আমি আসলে তিনটি সমস্যার কথা বলেছিলাম। আমি জানি যে ঢাকা শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা, আমি সংক্ষেপে হেডিং বলবো, সবাই বুঝতে পারবেন। একটা হলো জলবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত ন্যাচারাল ক্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমার ঢাকা 12 এলাকা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে, জায়গায় জায়গায় হাঁটু পানি। মাননীয় স্পিকার, 27 নম্বরেও পানি জমে, এই বিজয় সরণিতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের পান্থপথ, এই পান্থপথের উত্তর পাশে একটা ক্যানেল ছিল ন্যাচারাল, এটা বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করা হয়েছে, যার ফলে পান্থপথের উত্তর দিকের যে এরিয়াটা আবাসিক এলাকায়, এখানে বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। আমাদের আরও এলাকায় আমি এই জলবদ্ধতা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হল বিশুদ্ধ পানি। ওয়াসার পানি দুর্গন্ধময়, ওয়াসার পানিতে পোকা থাকে, লোকেরা ওয়াসার পানি খেতে পারে না। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 নম্বর কথা হলো, আমি শেষ করে ফেলেছি, 3 নম্বর কথা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দিন বাইরে ছিলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি। মাননীয় সদস্য, আপনাকে সুযোগ দেওয়া, সবাই বলছে সুযোগ দেওয়া উচিত না। এক সেকেন্ডে বলতে পারবেন? গো হেড। পরীক্ষা দেই, পাশ করি কিনা পরীক্ষা দেই। শেষ করেন। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। আর গ্যাসের সমস্যা, ঢাকা শহর ভুগতেছে, অনেক পুরাতন 40-50 বছরের গ্যাস লাইন, 30 সেকেন্ড শেষ করা দরকার। তা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সাহায্য চাচ্ছি যে দ্যাট শুড বি এ গুড বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা সিটির নোংরা উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনা, জায়গায় জায়গায় ভাগাড় স্থাপন করা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, এগুলো শেষ করা দরকার। থ্যাংক ইউ। গ্যাসের লাইন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপরে 2 মিনিট বক্তব্য রাখার এই পর্ব শেষ হলো। মাইক দেন, ওনাকে মাইক দেন। আসছে না আমি জানি না, এখানে কি হলে আসবে সেটা আমার জানা নেই। আর আপনি যখন স্পিকার, আমার অনেক আশা ছিল যে আমি চান্স পাবো, কারণ আমার যিনি অভিভাবক ছিলেন শিক্ষায়, আপনার সহধর্মিনী, উনি থাকলে আপনার বিষয় হয়তো আমি বিচার দিতে পারতাম ওনার কাছে। এখন যেহেতু উনি নাই, সেই সুযোগ নাই। কিন্তু আমি যে বিষয়গুলি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, খুবই গুরুত্বপূর্ণ। এনটিআরসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা দেশের শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় হলো শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কমিটি দিচ্ছে না। বিগত সরকারও কমিটি দেয়নি, এখন আমরা এসেও সেই কমিটি কেন দিতে পারবো? মাননীয় সদস্য নোটিশ দেন, আমরা নোটিশ আমি দিয়েছি মাননীয় স্পিকার, আমি প্রতিদিনই নোটিশ দেই। এখন এনটিআরসি এর বিষয়টি এখানে মাননীয় সাবেক মন্ত্রী ডক্টর উসমান ফারুক সাহেব আছেন, আব্দুল সালাম পিন্টু সাহেব আছেন। এনটিআরসি গঠন করা হয়েছিল, এটার অর্থ হলো ন্যাশনাল টিচার্স রিক্রুটমেন্ট সার্টিফিকেট অথরিটি। শিক্ষক নিবন্ধন দিবে, সেই শিক্ষক নিবন্ধন না দিয়ে এখন এনটিআরসিতে যারা বসে আছে তারা আওয়ামী লীগের লোক। সেই ফ্যাসিস্টদেরকে সেখানে বসিয়ে রেখে আপনি কিভাবে শিক্ষক নিয়োগ দিবেন? এখানে জামাত শিবিরের এই কোনো শিক্ষক ওই সময় নিয়োগ দেওয়া হয় নাই, তারা জামাত শিবির করে, তারা বিএনপি করে। সমস্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকরা জামাতের, আওয়ামী লীগের। ধন্যবাদ। সেখানে আমাদের কোনো লোক নাই, এই বিষয়ে কথা বলতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। আজকে আপনার সিরিয়াল ছিল অনেক দূরে, 14 নম্বরে না 52 নম্বর ছিল আপনার সিরিয়াল। এনিওয়ে, আপনি চেষ্টা করেন, ভবিষ্যতে তুলতে পারবেন। আমি তো বাঁ দিকে বেশি নজর দেই। আপনি হাউসে ছিলেন না। আবার নেক্সট টাইম
পরবর্তীতে সুযোগ পাবেন, ধৈর্য ধরুন। দিনের কার্যসূচি অনুযায়ী সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি শেরপুর 2 থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। উত্থাপনীয় বিষয়, শেরপুর জেলা ও এর পার্শ্ববর্তী সীমান্ত এলাকা সহ সকল গারো পাহাড় অঞ্চলে বন্য হাতির উপদ্রব রোধে এবং মানব হাতি সহ অবস্থান নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকার মধ্যে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনাঞ্চল সহ উত্তর পূর্বাঞ্চলের ঝিনাইগাতি ও হালুয়াঘাটের সমগ্র এলাকায় সারা বছর বন্য হাতির আক্রমণ ও চলাচল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই স্থানীয়দের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রায় সারা বছরই বন্য হাতির আক্রমণে মানুষ নিহত অথবা আহত হচ্ছে এবং বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এমত অবস্থায় স্থানীয় জনগণ নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে বৈদ্যুতিক ফাঁদ সহ নানান বিস্ফোরক জাতীয় পদার্থের ব্যবহার করতে বাধ্য হয়। ফলে দুর্ঘটনাবশত মানুষ এবং হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা প্রাণ হারাচ্ছে। এই মানব হাতি সংঘাত একটি অত্যন্ত উদ্বেগজনক ও দৈনন্দিন সমস্যা হিসাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। মানব হাতি সহ অন্যান্য বিপন্ন প্রাণী সম্পদের সহ অবস্থান নিশ্চিতকরণে এবং এলাকাবাসীকে বন্য হাতির উপদ্রব হতে রক্ষার জন্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন করত জরুরি ভিত্তিতে নিম্নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইল। ১. মানব হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন, যেমন কাঁটাযুক্ত গাছের বনায়ন ও গাছে মৌমাছির চাষের মাধ্যমে হাতি ও মানুষের জন্য নিরাপদ করিডোর তৈরি করা দরকার। 2. বিচরণের জন্য হাতির নিরাপদ করিডোর সহ আবাসস্থল, অস্থায়ী বিশ্রামাগার, কাদাযুক্ত পুকুর, মিঠা পানির জলাশয় স্থাপন ও সংস্কারের প্রকল্প ও উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। 3. হাতির খাবারের চাহিদা মেটানোর জন্য ভেষজের বনায়ন ও মৌসুমী চাষাবাদের প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। 4. সীমান্তবর্তী এলাকায় ওয়াচ টাওয়ার, সোলার লাইট, সাইরেন সিস্টেম ও প্রশিক্ষিত রেসপন্স টিমের গঠনকরণ। 5. স্থানীয়দের সম্পৃক্ত করে কমিউনিটি বেসড মনিটরিং টিম গঠনকরণ। 6. আন্তর্জাতিক মানের পর্যটনের সম্ভাবনা বিবেচনায় ইকো ট্যুরিজমের উদ্যোগের গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধিকরণ এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা একান্ত অপরিহার্য। 7. বিপন্ন প্রাণী সম্পদ রক্ষার্থে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 8. সর্বোপরি বন্য হাতিসহ বিপন্ন প্রাণী সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অত্র অঞ্চলকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। এমত অবস্থায় উপরোক্ত বিষয়াবলীর বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
জনাব আব্দুল আওয়াল মিন্টুকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের এই নোটিশটিতে কিন্তু অনেকগুলা প্রশ্ন জড়িত। আমি একে একে উত্তর দিচ্ছি, তারপরে যখন আপনি বলবেন তখন সেটাকে পঠিত বলে গণ্য হবে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলে ঝিনাইগাতি ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সারা বছর বন্য হাতির চলাচল ব্যাপকভাবে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান ও সংরক্ষণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুর জেলার হাতি অধ্যুষিত গারো পাহাড় এলাকায় প্রতিবেশ সহনশীল বন পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষায়িত 7 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি এবং মানুষ ও বন্য হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয় সম্পর্কে অধিকতর ধারণা লাভ, বন বিভাগের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় সৌর বিদ্যুৎ পরিচালিত ফেন্সিং তৈরি সহ সম্ভাব্য অন্যান্য করণীয় সম্পর্কে নিশ্চিত হওয়ার লক্ষ্যে 6 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান এবং সংরক্ষণের লক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রমের মধ্যে নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ অন্তর্ভুক্ত আছে। 1. মানব হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন, বাংলাদেশের বনাঞ্চলে বিভিন্ন বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি ও মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্প। খ. হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্প, যা বর্তমানে গ্রহণ করা হয়েছে। 2. বাংলাদেশের বন অঞ্চলে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্পের মাধ্যমে হাতির আবাসস্থল সংরক্ষণ করা হচ্ছে এবং হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে হাতি চলাচলের জন্য নিরাপদ করিডোর, হাতির আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়নের কাজ বর্তমানে চলমান আছে। মাননীয় মন্ত্রী, উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশে সর্বমোট 25টি অভয়ারণ্য বা সংরক্ষিত এলাকা বিদ্যমান। তন্মধ্যে গত 2015 সালে তৎকালীন সরকার 6টিকে বন্য হাতির জন্য সংরক্ষিত এলাকা বা অভয়ারণ্য হিসাবে ঘোষণা দেয় এবং বন্য হাতির চলাচলের জন্য ছোট বড় মিলিয়ে সর্বমোট 12টি করিডোর চিহ্নিত করা হয়, যার প্রায় সবই চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অবস্থিত। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে নালিতাবাড়ী, ঝিনাইগাতি এইদিকে এই ধরনের প্রোগ্রাম কোনো হাতে নেওয়া হয়নি। তবে নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্ক, ঝিনাইগাতির গজনী অবকাশ ও হালুয়াঘাটের গবরাখালী পর্যটন কেন্দ্র সহ বেশ কিছু ইকো পার্ক ও পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও সামান্য পরিচর্যা বা সংস্কারের অভাবে অত্র অঞ্চলটি বিপুল সম্ভাবনার অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। এই সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে বন্য হাতি সহ বিপুল পরিমাণ বিপন্ন প্রজাতির প্রাণীর বিচরণ রয়েছে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক যে স্থানীয়দের সচেতনতার অভাবে এশীয় হাতি সহ বিভিন্ন প্রাণী সদস্য প্রশ্ন করুন। জি 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 শেষ হয়ে গেছে মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করছি। স্থানীয়দের সচেতনতার অভাবে এশীয় হাতি সহ বিভিন্ন প্রাণী বিলীনের পথে, এমনকি আমাদের আদিবাসীরাও বিলীনের পথে, বিশেষ করে আমাদের এলাকায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই যে অর্থনৈতিক পর্যটনের সম্ভাবনায় ভরপুর আমাদের এই অঞ্চল রক্ষার্থে অতিথি পাখি, বন্য হাতি, বিপন্ন প্রাণী এবং আদিবাসীদের বিলীন রোধে
কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং অত্র অঞ্চলকে একটি সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল উত্তরে বলেছিলাম যে কোন কোন অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে সে লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরে মানুষ হাতি সংঘাতপ্রবণ যে এলাকাসমূহ, যেমন চট্টগ্রাম জেলার আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ ইত্যাদি এলাকাতেও একই ধরনের সমস্যা। অতএব আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে ইনশাল্লাহ যখন কারিগরি কমিটি আমাদেরকে যে রিপোর্ট প্রদান করবে তখন ওনার যে এরিয়া ময়মনসিংহের যে নালিতাবাড়ি এবং শেরপুর এলাকা সেটাও অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরেরটা কই? আমি এখন সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আইনুল হককে তার জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্থাপন বিষয় ইউনিয়ন ভূমি অফিসের নামজারির ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য সাধারণ লোক হয়রানির প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে জমি বেচাকেনার ক্ষেত্রে নামজারি করার প্রয়োজনীয়তা রয়েছে। এসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে এক শ্রেণীর দালালের দৌরাত্ম্য সাধারণ মানুষ হয়রানির শিকার এবং অতিরিক্ত টাকার বিনিময়ে হয়ে থাকে। অনলাইন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণের উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা থাকলেও দালালদের কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসবের অন্তরালে রয়েছে ভূমি অফিসের কিছু কিছু অসাধু কর্মচারী সরকার কর্তৃক নির্ধারিত ফি এর মাধ্যমে নামজারি করা সম্ভব হয় না। বাস্তবে প্রতিটি নামজারি করতে 10 থেকে 25,000 টাকা, 30,000 টাকা নেওয়া হয়। অনেক জমির মালিক নিজের জমির কাগজপত্র নিয়ে গেলে এই কাগজ নেই, সেই কাগজ নেই বলে দিনের পর দিন ঘুরে ঘুরে দালালদের খপ্পরে পড়তে বাধ্য হয়। দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে এ ধরনের সেবামূলক ভূমি অফিসে বিশেষ অভিযান করে হয়রানি কার্যক্রম বন্ধের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে দালালের দৌরাত্ম্য রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করা, সাধারণ মানুষের হয়রানি বন্ধের প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শতভাগ ডিজিটাল নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, কর্মকর্তাদের উপস্থিতি জবাবদিহিতা, সারপ্রাইজ ভিজিট, বিভাগীয় ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, নাগরিক সেবা কেন্দ্র,
ই পর্চা, ভূমি অ্যাপ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সিস্টেম। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় এই 2 মাসের কার্যক্রমে আমরা অতীতে অনেক কিছু থেকে ভূমি মন্ত্রণালয়কে জনগণের জনবান্ধব করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে নাম জারি করতে বাধ্যতামূলক করা হয়েছে। এখন সেবা গ্রহীতাদের অনলাইন আবেদনে বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের প্রতিটি ধাপে যেমন নোটিশ জারি, শুনানি, অনুমোদন SMS এর মাধ্যমে আবেদনকারীকে জানানো হয়, যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে। অনলাইন ভূমি উন্নয়ন ইউনিয়ন ভূমি অফিসের নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতেই অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নাগরিকগণ তাদের NID ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারছেন। কর্মকর্তাদের উপস্থিতি ও জবাবদিহিতার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত নিশ্চিত মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার আমাদের ভূমি প্রতিমন্ত্রী থাকাকালে তিনি এবং আমরা সবসময় গোটা দেশের বিভিন্ন সেন্সিটিভ জায়গায় আমরা প্রদক্ষিণ করে আসছি, এখনও চলমান। আমরা আশা করছি মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আরও জনকল্যাণমুখী ভূমি ব্যবস্থা সুনিশ্চিত করতে পারব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড অ্যাট দিস স্টেজ। মাননীয় সদস্য মোহাম্মদ আইনুল হক, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তুত রাখছি এসিলার অফিস এবং ভূমি অফিস এখানে দুর্নীতিমুক্ত দেখতে চাই এবং সাধারণ মানুষ যাতে দিনের পর দিন না ঘুরে এই নামজারি পিছিয়ে ঘুরতে ঘুরতে মানুষের অর্থ ক্ষতি হয়, যাতে আর না ঘুরতে হয় সেই ব্যবস্থা আমি মাননীয় মন্ত্রীর কাছে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হান্না সাহেব, উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং তিনি মানুষের সকল অসুবিধাগুলি তিনি সবসময় আমাদেরকে জানান। আমি আশা করব মাননীয় সকল সংসদ সদস্য এই বিষয়গুলি আপনাদের কাছে অবশ্যই সর্বস্তরের জনসাধারণ বলেন। আপনারা আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের আমাদের কল সেন্টার 16122 এবং সেই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস আমাদের আছে ভূমি আমাদের ভবনে। আমাদের সেই সঙ্গে জনগণ যেন ভোগান্তি যেন না হয় তার জন্য আমাদের তথ্য পরামর্শ আমাদের কেন্দ্র আছে। আমি আশা করব যে আপনারা এই বিষয়ে সবাই উদ্যোগ নিলে আমাদের জনগণের আরও সুযোগ ভূমি বিষয়ে সুনিশ্চিত করা, দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী নোটিশটি দিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, কিন্তু এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উত্তর দিয়েছেন সার ডিলারদের ব্যাপারে। আপনি কি উত্থাপন করতে চান? প্রয়োজন আছে? আচ্ছা, সংক্ষিপ্তভাবে উত্থাপন করেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে নোটিশটি দিয়েছিলাম ফেসিস্ট আমলে সারের ডিলারশিপ বাতিল প্রসঙ্গে, এই নোটিশটি এই মহান সংসদের 300 সদস্যের এই নোটিশ বলে আমি মনে করি। সবাই ইতিমধ্যে
এই নোটিশটির বিষয়ে মাননীয় চিফ হুইপ মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ। ইতিমধ্যে একটি বিবৃতি ধন্যবাদ দিয়ে- মাননীয় সদস্য। মাননীয় কৃষিমন্ত্রী কি আছেন? আচ্ছা, উত্তর দিতে পারেন, সংক্ষেপে বলেন, এ ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গিয়েছে। স্যার, উত্তর দেওয়ার কিছু না, এখানে সবাই সচেতন মানুষ, জনগণের প্রতিনিধি। আমার এই প্রশ্নটা আগে উঠেছে, মাননীয় প্রধানমন্ত্রী অ্যান্সার দিয়েছে, উত্তর আমার একটাই, চমকদার কে লিয়ে ইশারায় কাপি। ধন্যবাদ। মাননীয়, আপনি শেষ করেছেন মাননীয় মন্ত্রী? হ্যাভ ইউ ফিনিশড? আমরা যে নিয়মটা বর্তমানে যেটা করেছে, যে নিয়মে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এটার ভিতরে প্রত্যেকটা কমিটিতে ওই এলাকার মাননীয় সংসদ সদস্যকে ওই কমিটির উপদেষ্টা রাখা হয়েছে। আগে যেটা ছিল, কোনো ইউনিয়নে একজন, কোনো ইউনিয়নে দুইজন। সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল মাননীয় স্পিকার, এক ইউনিয়নের সারের ডিলার, ওর বাড়ি 2 উপজেলা পড়ে। ওই উপজেলা তো না, কিন্তু নতুন যে নিয়ম করা হয়েছে, ওই নিয়মে যে ইউনিয়নের ডিলার জন্য অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ওই ইউনিয়নের অধিবাসী হতে হবে এবং ওই ওয়ার্ডের ফার্স্ট প্রায়োরিটি ওই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এবং ওই প্রতিটা 3টা ওয়ার্ড মিলে একটা ব্লক, ওই ব্লকের লোকেরই ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করার বৈধ অধিকার আছে মাননীয় স্পিকার। এবং ওই যেটা আছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আচ্ছা, একটা প্রশ্ন করতে পারেন, একটা প্রশ্ন করেন, মাইক দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলার পরে আমি এই নোটিশ সম্পর্কে কোনো কথা বলার প্রয়োজন মনে করছিলাম না, কিন্তু মাননীয় মন্ত্রীর বিবৃতির পরে আমার কিছু কথা এখানে আমি জাস্ট 30 সেকেন্ড একটা জিনিস বলি। মাননীয় স্পিকার, আমি কৃষকের সন্তান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আরেক জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকমভাবে হাতাকাটা গেঞ্জি পরে সেই কৃষকের কাছে ছুটে গিয়েছিলেন, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে কৃষকের কাছে খাল খনন করতে সেই কাদামাখা টি শার্ট এবং প্যান্টের মাধ্যমে বাংলাদেশের কৃষকরা আশায় বুক বেঁধেছে। এই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হবে, তারা ন্যায্য মূল্যে সার পাবে, বিপণন ব্যবস্থা, সঠিক বিপণন ব্যবস্থা ফিরে পাবে। সেই ফ্যাসিস্টদের আমলে যেসব আমরা দেখেছি যেসব সারের ডিলাররা এক ইউনিয়নে 3 জন, তাদের বাড়ি, একজনের বাড়ি ধরেন এক ইউনিয়নে, অন্য ইউনিয়নে, তারা সঠিকভাবে যদি সেটা পুরো মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী সঠিকভাবে সেটা পর্যালোচনা করে ফ্যাসিস্টদেরকে নতুন ফ্যাসিস্টদের আমলে সারের ডিলার বাতিল করে নতুন করে সারা বাংলাদেশে সারের ডিলার দিতে হবে। তা না হলে আবার এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আজান পড়ে গিয়েছে, দ্রুত একটা প্লিজ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী কিছু বলবেন? সংক্ষেপে বলুন, সংক্ষেপে। মাননীয় মন্ত্রী সংক্ষেপে উত্তর দেন, আজান পড়ে গিয়েছে, বলার কিছু নেই। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।